নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। অমরনাথ যাত্রা দুর্ঘটনা, বাসের সঙ্গে বাসে ধাক্কায় আহত অন্তত 36 জন পুণ্যার্থী। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাটোয়া রাজুয়া গ্রামে পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে মৃত এক। বাইরে থেকে দুষ্কৃতী এনেই বোমা বাঁধার অভিযোগ স্থানীয়দের। ফের ব্যাহত মেট্রো পরিষেবা। সকালে দমদম থেকে কবি সুভাষ রুটে পর দাঁড়িয়ে থাকে মেট্রো। 9:40 পর স্বাভাবিক হয় পরিষেবা। রক্ষণাবেক্ষণের কাজ চলবে দমদমে। তার জেরেই শনিবার ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল। ব্যাহত শিয়ালদার একাধিক শাখার পরিষেবা। কসবা গণধর্ষণ কাণ্ড সামনে আসতেই কলেজের দাদাগিরির বিষয়টি সামনে এসেছে। এই আবহে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কলেজ প্রাক্তনী তথা বহিষ্কৃত অস্থায়ী কর্মী ছিল এই মনোজিৎ। গত 25শে জুন এক কলেজ ছাত্রকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। সেই ঘটনায় তাকে সাহায্য করেছিল জাইব আহমেদ ও প্রতিম মুখোপাধ্যায়। এই মনোজিতের বিরুদ্ধে এবার অভিযোগ, সে নাকি যখন তখন ক্লাস থেকে মেয়েদের উঠিয়ে নিয়ে যেত। ইউনিয়ন রুমে নাকি সে বসিয়ে রাখত সেই মেয়েদের। মনোজিতের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানি, যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি পুলিশ সব জেনেও কোনো ব্যবস্থা নেয়নি। আর এখন আবার পুলিশ বলছে মনোজিতের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে যেন তারা পুলিশের দ্বারস্থ হন। এর মাঝেই মনোজিতের একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে মিডিয়ার সামনে। এই মনোজিতকে নিয়ে এক ছাত্রী বলেন, ও শুধু হাতের ইশারা করত, টিচাররা ওখানেই দাঁড়িয়ে বলতো তোমাকে ডাকছে, তুমি চলে যাও। কেউ কোনো কথাও বলতো না। উল্লেখ্য, গত 25শে জুনের ঘটনার অভিযোগ দায়েরের পরপরই মনোজিৎ মিশ্র সহ 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে নেমে সাউথ ক্যালকাটা ল কলেজের কসবা ক্যাম্পাস থেকে পুলিশ ইতিমধ্যেই সংগ্রহ করেছে একাধিক প্রমাণ। যে কমন রুমে সেই নির্যাতিতা মারধরের অভিযোগ করেছিলেন সেখানে রক্তের দাগ পেয়েছে পুলিশ। সেখান থেকে নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক বিশেষজ্ঞরা। এদিকে কলেজ থেকে হকি স্টিকও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযোগ ছিল সেই হকি স্টিক দিয়ে নির্যাতিতাকে মারধর করা হয়েছিল। তদন্তের স্বার্থে কলেজের সিসিটিভির হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে পাওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে 24 বছরের এক ছাত্রীর অভিযোগের সত্যতা মিলেছে। সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 25শে জুন বিকেল 3:30 থেকে রাত 10:50 পর্যন্ত 7 ঘন্টা সিসিটিভি ফুটেজে কলেজ চত্বরের চারপাশের গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায় নির্যাতিতাকে জোর করে গার্ডের ঘরে ঢোকানো হয়, যেখানে 3 অভিযুক্ত তাকে যৌন নির্যাতন করে। সিসিটিভি ফুটেজ দেখে মেয়েটির অভিযোগ প্রমাণিত হয়েছে। তাতে 3 অভিযুক্ত, নিরাপত্তারক্ষী ও নির্যাতিতার গতিবিধি দেখা যাচ্ছে। মূল অভিযুক্তের মোবাইল ফোন থেকে 1.5 মিনিটের একটি ভিডিও ক্লিপও উদ্ধার করা হয়েছে। ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠিয়েছিল পুলিশ। এছাড়াও এক অভিযুক্ত নাকি ঘটনার ভিডিও করেছিল নিজের ফোনে, জেরায় সে কথা উঠে এসেছে। এদিকে কসবা ল কলেজে ধর্ষণের শিকার ছাত্রীর মেডিকেল রিপোর্ট সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী সেই ছাত্রীর গলায় কামড়ের দাগ রয়েছে, এদিকে যৌনাঙ্গ ক্ষত রয়েছে। এছাড়াও শরীরের অন্যান্য জায়গায় মারধরেরও দাগ দেখা দিয়েছে। এই আবহে মেডিকেল রিপোর্ট থেকে এটাই মনে করা হচ্ছে যে যৌন নিগ্রহের শিকার হয়েছেন সেই অভিযোগকারী তরুণী। যদিও অভিযুক্ত মনোজিতের দাবি ছাত্রীর সম্মতিতেই সব হয়েছিল, তাই নাকি তার গলায় লাভ বাইট ছিল। হাই নিউজ নেটওয়ার্ক। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও একজন, স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরী। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বেশ কিছু বাড়ির দরজা জানলা কাঁপতে থাকে। স্থানীয় বাসিন্দারা দৌড়ে বেরিয়ে আসেন রাস্তায়। তারপরই নজরে আসে একটি বাড়ি থেকে কালো ধোঁয়া উঠছে। দেখা যায় ছাদ উড়ে গিয়েছে, একাংশ দেওয়ালে ধস নেমেছে। ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে একজনের দেহ। বিস্ফোরণের ঘটনাটির পর গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। কাটোয়া বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার রাতে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও একজন স্থানীয় বাসিন্দা তুফান চৌধুরী। এই তুফান 10 দিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অপরাধ জগতের চেনা মুখ তুফান ফিরে এসেই ফের নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল এলাকায় চলা বালি খাদানের কারবারে। আর তার জন্যই নাকি বীরভূমের নানুর থেকে কয়েকজন কারিগর এনে রাজুয়ার এক পরিত্যক্ত বাড়িতে গোপনে বোমা বাঁধছিল। আচমকাই সেই বাড়িতে বিস্ফোরণ। ছিন্নভিন্ন হয়ে মৃত্যু বরকত সিং নামে এক যুবকের। বিস্ফোরণের জেরে তুফান নিজেও গুরুতর জখম। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে অজয় ও ভাগীরথী নদী। নদীর বালি ঘিরেই সক্রিয় একাধিক চক্র। চুরপুনি ঘাটে সরকার অনুমোদিত বালি তোলার পাশাপাশি চলে অবৈধ কারবার।
অভিযোগ, এই চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তুফানের। এই ঘটনায় সরাসরি পুলিশকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, এই বেআইনি বালি কারবারের মাথা জঙ্গল শেখ, যিনি তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। আমি এই সমস্ত কাজকর্মের জন্য ওকে বহিষ্কার করি, তারপর থেকেই ও আমাকে নিশানা করছে। পার্টি অফিসে হামলার জন্য বাইরে থেকে লোক এনে বোমা বাজছিল তুফান, তার মধ্যেই এই বিস্ফোরণ। তার আরও দাবি, সুযোগ পেলে আমাকেও মেরে ফেলত তুফান, পুলিশ সব জানে। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছে, পুলিশ সব জানে কিন্তু চুপ করে থাকে, কারণ এই অপরাধের সঙ্গে তৃণমূলের একাংশের সরাসরি যোগ আছে। তবে এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া দেয়নি জেলা পুলিশ। সূত্রের খবর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তুফান। বেঁচে ফিরলে বিস্ফোরণ ও বারুদ মজুত করা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শুক্রবার রাতে আচমকা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে কাটোয়ার রাজোয়া গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বেশ কিছু বাড়ির জালনা দরজা থরথর করে কাঁপতে থাকে। বাসিন্দারা প্রথমে ভাবেন কোথাও বাজ পড়েছে। আতঙ্কিত মানুষজন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন রাস্তায়। তারপরই নজরে আসে একটি বাড়ি থেকে কালো ধোঁয়া উঠছে। দেখা যায় ছাদ উড়ে গেছে, একাংশ দেওয়াল ধসে পড়েছে, ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে রয়েছে একজনের দেহ। শুক্রবার রাতে বিস্ফোরণের পর গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। এলাকা দুষ্কৃতিমুক্ত করতে প্রশাসন কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার পর সেই কিস্তির টাকা চাইতে গেলে বন্ধুর বাবাকেই পিটিয়ে খুন করার অভিযোগ ছেলের বন্ধু এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফারাক্কার ঘটনা। মোবাইলের কিস্তির টাকা চাইতে গেলে বন্ধুর বাবাকে পিটিয়ে খুন। মুর্শিদাবাদের এই ঘটনায় মানবিকতা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দিয়েছিলেন তরুণ আনা শেখ। টাকা চাইতেই লাঠি লোহা রড নিয়ে তার বাড়িতে চড়াও হয় বন্ধু ও তার বাবা। সেখানে আনোয়ারের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুর পরিবারের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আজগর শেখ, বয়স 52 বছর। তিনি ফরাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, মৃত আজগর শেখের ছেলে আনা শেখ তার বন্ধু জনি শেখকে কিস্তিতে একটি মোবাইল কিনে দেন। অভিযোগ, জনি কিস্তির টাকা একবার দিলেও আর দেননি। শুক্রবার জনির বাড়িতে গিয়ে তার বাবা রেহসান শেখকে বিষয়টি জানান আনার, আর সেখানেই তাদের বচসা শুরু হয়। বাড়ি চলে আসেন আনার। অভিযোগ, এরপর জনি ও তার বাবা রেহসান শেখ দলবল নিয়ে আনার শেখের বাড়িতে চড়াও হন। লাঠি ও লোহার রড দিয়ে আনার ও আজগরকে মারধর করা হয় বলে অভিযোগ। তাতে গুরুতর আহত হন আজগর। আর সেই সময় আজগরকে বাঁচাতে গেলে দুই ভাইপো মকবুল শেখ এবং কুরবান শেখকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিনজনকে তড়িঘড়ি বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা আজগরকে মৃত বলে জানান। দুই ভাইপোকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তারা সেখানেই চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফরাক্কা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা আপাতত পলাতক, তাদের খোঁজে চলছে তল্লাশি। হাই নিউজ নেটওয়ার্ক। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। ঠাকুরের ছবির পেছনে গাঁজা পাচারের সময় রামপুরহাটে ধৃত 3 দুষ্কৃতী। তাদের মধ্যে 2জন স্থানীয় বাসিন্দা ও 1জন বহিরাগত। এই গাঁজা ভিন রাজ্যে পাচারের ছক ছিল বলেই অনুমান পুলিশের। তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থেকে শিউড়ি হয়ে ঝাড়খণ্ডগামী বাস থেকে 3 দুষ্কৃতী নামে। রামপুরহাট থানার পুলিশ পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কি করে পাচার চলছিল জানা গিয়েছে, ঠাকুরের ছবির পেছনে গাঁজা লুকিয়ে তা পাচারের ছক চলছিল। কয়েক ব্যাগ ভর্তি ছবি উদ্ধার হয়েছে গাঁজা। ফের ব্যাহত মেট্রো পরিষেবা। এদিন সকালে দমদম থেকে কবি সুভাষ রুটে পরপর দাঁড়িয়ে থাকে মেট্রো। 9টা 40 মিনিটে পরিষেবা স্বাভাবিক হলেও যাত্রীদের বক্তব্য যে মেট্রো প্রতিটি স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়াচ্ছিল। ফের ব্যাহত হলো মেট্রো পরিষেবা। দমদম কবি সুভাষ রুটে ডাউন লাইনে পরপর দাঁড়িয়ে থাকে মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক খারাপ হয়ে যাওয়ার কারণেই এই ঘটনা। তবে 9টা 40 মিনিটে পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। তবে যাত্রীদের বক্তব্য, ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকছিল, ফলে সমস্যায় পড়তে হয় মানুষজনকে। প্রসঙ্গত, গত সোমবার সপ্তাহের প্রথম দিন সকালের ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছিল মেট্রো পরিষেবা।
মেট্রোর পাতাল পথে জল ঢুকে যাওয়ায় ওই দিন সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা কবির সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ পথে বন্ধ ছিল মেট্রো চলাচল। ভাঙা পথে চলছিল মেট্রো। প্রবল যাত্রী দুর্ভোগের মধ্যে মেট্রো কর্তৃপক্ষ জানান, চাঁদনী চক এবং সেন্ট্রাল স্টেশনের মাঝে জল দেখা গিয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয়েছিল। সোমবার ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছিলেন অফিস যাত্রী থেকে স্কুল কলেজের ছেলেমেয়েরা। অভিযোগ, ভাঙা পথে চলার সময়ও মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়েছিল। নির্ধারিত সময়ের পর মেট্রো এসেছিল, ফলে প্রবল ভিড় হয়েছিল। ভিড়ের চাপে দরজা বন্ধ হচ্ছিল না। এমনকি যাত্রীদের অভিযোগ, এসব কারণে ঠিকমতো এসিও কাজ করেনি, ফলে দরদর করে ঘেমেছেন যাত্রীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিভ্রাট মেট্রো পরিষেবায়। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার উল্টো রথ। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এক সপ্তাহ মাসির বাড়িতে ভালোবাসা আদরে ছিলেন। এবার 3 ভাই বোন মিলে মাসির বাড়ি থেকে ফিরবেন নিজের বাড়িতে। মন খারাপ সকলেরই। জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত নেই, এই কথা তো সকলেই জানে। কিন্তু এই মিথকে 300 বছর আগেই ভেঙে দিয়েছে বাগনানের নাওপালা গ্রামের জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দিরে জগন্নাথ দেব রয়েছেন 4টি হাত এবং বলরামের রয়েছে 2টি হাত। শনিবার উল্টো রথ। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা 3 ভাই বোন মিলে মাসির আদর যত্ন শেষে ফিরবেন নিজের বাড়িতে। মন খারাপ সকলেরই। কে এমন আদর যত্ন করে খাইয়ে দেবে তাদের? এতদিন মাসির বাড়িতে ভালোবাসায় আদরে ছিলেন 3 ভাই বোন। বেশি দুঃখ তো জগন্নাথ দেবের, তারই তো হাত নেই। এই তথ্য কিন্তু হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত লাগোয়া গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেখানে জগন্নাথ তো জগতের নাথ। সেখানে জগন্নাথ দেবের 4 হাত রয়েছে, আর দাদা বলরাম তারও হাত রয়েছে। শুধু হাত নেই সুভদ্রার। ছোট্ট বোনকে 2 ভাই মিলে খাইয়ে দেন। এমনটাই হয় হাওড়া ও পূর্ব মেদিনীপুরের সীমান্ত এলাকা বাগনানের নাওপালা গ্রামে। জগন্নাথ, বলরাম 4 হাত ও 2 হাত নিয়ে 300 বছরেরও বেশি সময় ধরে পূজিত হয়ে আসছেন। সঙ্গে থাকা ছোট্ট বোনের হাত নেই। কিন্তু কেন এমন হলো? এই প্রশ্নের উত্তরে নাওপালা ভট্টাচার্য পরিবারের বর্তমান প্রজন্মের সুপ্রিয় ভট্টাচার্য জানান, 300 বছরেরও বেশি সময় আগে তাদের পূর্বপুরুষদের মধ্যে অযোধ্যানাথ ভট্টাচার্য বর্তমানে মহারাজ জনৈক্য ঘনশ্যামের গুরুদেব ছিলেন। বয়সের ভারে গুরুদেব একবার শিষ্যের কাছে পুরী যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু পরবর্তীতে গুরুদেবকে পুরী নিয়ে যেতে পারেননি মহারাজ। তাই বাড়ির কাছেই জগন্নাথ মন্দির তৈরির সিদ্ধান্ত নেন ঘনশ্যাম। পরে অযোধ্যানাথও এই বিষয়ে রাজি হন। এরপর তৈরি হলো মন্দির। বিগ্রহ তৈরির সময় বিদ্যা বাগীশ অযোধ্যানাথ স্বপ্নে দেখেন যে 4 হাত সম্মিলিত জগন্নাথ ও 2 হাত সম্মিলিত বলরামের মূর্তি। বিষয়টি পুরী থেকে আগত শিল্পী জানা মাত্রই তৈরি হলো বিগ্রহ। তবে সুভদ্রার হাত এখানে নেই। তারপর থেকেই শুরু হলো মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো। চতুর্ভুজ নিয়ে জগন্নাথ দেব এখানে উপবিষ্ট, দ্বিভুজে বলভদ্র, আর হাত না নিয়েই খুশি মনে দাদাদের মাঝে থাকেন অর্জুন পত্নী সুভদ্রা। নীলাচলের ত্রিমূর্তির সঙ্গে এইটুকুই তফাৎ। তবে এখানে ভোগ সহ বাকি অনুষঙ্গ সবই হয় পুরীর মতোই। হাই নিউজ নেটওয়ার্ক। 2018-তে ছেলের হত্যাকাণ্ডের রক্ত শোকাতে না শোকাতেই শুক্রবার রাতে পাটনায় ফের বুলেটের ঝাঁজ। এবার নিশানায় বাবা। নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বছর 6 আগে ছেলের মৃত্যু হয়েছিল বাইকে আরোহী দুষ্কৃতীদের গুলিতে। এবার বাবারও মৃত্যু হলো একইভাবে। পাটনার ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকারের মর্মান্তিক মৃত্যু হলো আততায়ীদের গুলিতে। 2018-তে ছেলের হত্যাকাণ্ডের রক্ত শুকোতে না শুকোতেই শুক্রবার রাতের পাটনায় ফের বুলেটের ঝাঁজ। নিশানায় বাবা। নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল পাটনার অভিজাত গান্ধী ময়দান এলাকা। রাত 11:40 নাগাদ নিজের গাড়ি থেকে নামার মুহূর্তেই তাকে লক্ষ্য করে গুলি চালায় বাইক আরোহী আততায়ীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় খেমকার। খেমকা ছিলেন মাগধ হাসপাতালের কর্ণধার এবং ব্যাঙ্কিপুর ক্লাবের ডিরেক্টর। তার বাসস্থান সংলগ্ন টুইন টাওয়ার আবাসনের সামনে পনাশ হোটেলের লাগোয়া এলাকাতেই ঘটে এই নৃশংস হামলা। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি বুলেট ও একটি কার্তুজের খোল উদ্ধার হয়েছে। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন গোপাল খেমকারের দাদা শঙ্কর খেমকা।
তার অভিযোগ, ঘটনার পর 3 ঘন্টা কেটে গিয়েছিল, তবেই এসেছে পুলিশ। তার দাবি 11টা 40-এ ভাইকে গুলি করা হয়, কিন্তু পুলিশ আসে রাত 2:30 এই ঘটনায় রাজ্যের শাসক দল জেডিইউ এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তীব্র আক্রমণ করেছেন পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব ওরফে রাজেশ রঞ্জন। প্রসঙ্গত, গোপাল খেমকারের ছেলে গুঞ্জন খেমকাকে 2018 সালে একই রকম ভাবে গুলি করে হত্যা করা হয়। সেই তদন্ত আজও ধোঁয়াশায় থাকা। নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনায় বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, চলছে তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লির করলবাগের বিশাল মেগা মার্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় লিফটে আটকে গিয়ে মৃত্যু হল ধীরেন্দ্র নামে এক যুবকের। মৃত ধীরেন্দ্র উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বাসিন্দা। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য গত 5 বছর ধরে দিল্লিতে একটি প্রাইভেট হোস্টেলে থাকছিলেন তিনি। জানা গিয়েছে, মাত্র একদিন আগেই তিনি বাড়ি থেকে দিল্লি ফেরেন, আর তার পরদিনই প্রাণ গেল আগুনে পুড়ে। আগুন লাগার সময় মলের মধ্যেই ছিলেন এবং লিফটে আটকে পড়েন তিনি। ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, লিফটে আটকে দমবন্ধ হয়ে মৃত্যু ঘটে ধীরেন্দ্রর। অমরনাথ যাত্রায় দুর্ঘটনা। শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। কড়া নিরাপত্তায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল কয়েকটি বাসের কনভয়। সেই সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এইভাবে পরপর 4টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট আঘাত পান ওই বাসগুলিতে থাকা পুণ্যার্থীরা। ঘটনায় আহত হয়েছেন অন্তত 36 জন পুণ্যার্থী। অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, আহত হলেন অন্তত 36 জন পুণ্যার্থী। শনিবার সকালে পুণ্যার্থীদের একটি দল কয়েকটি বাসে জম্মুর ভগবতী নগর থেকে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। কড়া নিরাপত্তায় জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল বেশ কয়েকটি বাসের একটি কনভয়। পুণ্যার্থীদের প্রাতরাশ করানোর জন্য রামবন জেলার চান্দেরকুটের কাছে বাসগুলি দাঁড়ানোর কথা ছিল। সেই সময় কনভয়ের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসে ধাক্কা মারে। এইভাবে পরপর 4টি বাসের মধ্যে সংঘর্ষ হয়। চোট আঘাত পান ওই বাসগুলিতে থাকা পুণ্যার্থীরা। সূত্রের খবর, দুর্ঘটনার পর বাস থেকে নামিয়ে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। তবে 3-4 জনের আঘাত কিছুটা গুরুতর বলে জানিয়েছে এক পুলিশ কর্তা। তিনি বলেন, 3-4 জন হয়তো আর যেতে পারবেন না। ওই যাত্রীদের ইতিমধ্যেই রামবন জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিকেরা। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বাসগুলি জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে যাচ্ছিল। সেখান থেকে পুণ্যার্থীরা হাঁটা পথে যেতেন অমরনাথ গুহায়। প্রসঙ্গত, এবারের 52 দিনের অমরনাথ দর্শন পর্ব চলবে 2টি যাত্রাপথে। অনন্তনাগের 48 কিলোমিটারের নুনওয়ান পেহেলগাঁও এবং গান্ডেরওয়ালের 14 কিলোমিটার দৈর্ঘ্যের পুরনো বালতালের পথে। আগামী 19 আগস্ট পর্যন্ত চলবে অমরনাথ তীর্থযাত্রা। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের প্রশাসন এবং অমরনাথ তীর্থস্থান বোর্ড সূত্রের খবর, 2টি যাত্রাপথেই থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচি শহরে শুক্রবার একটি 5তলা আবাসন ভেঙে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। 7 জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে করাচি শহরের লায়ারি এলাকার শাইখা রোডে ঘটে বিপর্যয়। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রশাসন সূত্রে খবর, বহুতল ধসে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধার কাজ। ভেঙে পড়া 5তলা আবাসনটি এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মালিকাধীন ছিল বলেই জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ওই বহুতলটি করাচির বিপজ্জনক তালিকাভুক্ত 670টি বাড়ির মধ্যে একটি ছিল। চলতি সপ্তাহের গোড়াতেও করাচির খারদার এলাকায় একটি বহুতল ভেঙে পড়েছিল। এরপরে সিন্ধু প্রদেশের আইনসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রাদেশিক সরকারকে নির্দেশ দেয়, করাচি শহরে বিপজ্জনক ঘোষিত 670টি বহুতল থেকে বাসিন্দাদের সরাতে হবে, কিন্তু তা পালন করা হয়নি বলেই অভিযোগ। শুক্রবার ভেঙে পড়া এধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আবাসিক ভবনটিও বিপজ্জনক তালিকাভুক্ত ছিল বলেই স্থানীয় সূত্রে খবর। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বহুদিন ধরেই বাড়িটির কাঠামোগত দুর্বলতা ছিল। বারবার সতর্ক বার্তা সত্ত্বেও সেগুলি উপেক্ষা করা হয়। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। পেহেলগাঁও কাণ্ডের পর অর্থনীতিতে ধস নেমেছে পাকিস্তানের। আর এবার পাকিস্তানে বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের অফিস। কর্মহীন বহু মানুষ।
পাকিস্তানে এবার বন্ধ হয়ে গেল মাইক্রোসফটের অফিস, কর্মহীন বহু মানুষজন। সে দেশের 25 বছর ধরে অফিসটি চালানোর পর অবশেষে এবার তল্পি তল্পা গুটিয়ে ফেলল বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা। পাকিস্তানে মাইক্রোসফটের প্রধান জাভেদ রহমান নিজেই এই খবর জানিয়েছেন। জাভেদ বলেন, 25 বছর পর পাকিস্তানে অপারেশন বন্ধ করেছে মাইক্রোসফট। ফলে কত কর্মী যে বেকার হলেন তার ইয়ত্তা নেই। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, রাজনৈতিক পরিস্থিতিও একেবারেই সুস্থ নয়। সেই কারণেই পাকিস্তানে ব্যবসা করার মতো নিরাপত্তা তারা পাচ্ছে না বলে জানানো হয় মাইক্রোসফটের তরফে। পাকিস্তানে ব্যবসার হারও অত্যন্ত খারাপ, নিম্নমানের। সেই কারণেই দেশটি থেকে পাত্তারি গুটিয়ে মাইক্রোসফট চলে যাচ্ছে বলেই স্পষ্ট জানানো হয়। প্রসঙ্গত, পেহেলগাঁও হামলার বদলা নিতে পাকিস্তানে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমও একেবারেই ভেঙে দেওয়া হয়। হাহাকার সৃষ্টি হয় একাধিক জায়গায়। ফলে ভারতের মারের পর সেই দেশের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করেছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। আর এবার তল্পি তল্পা গুটালো বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা। ফলে সে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে আরও খারাপ হতে চলেছে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করল চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকারের বিদেশ মন্ত্রী ওয়াং ই শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক বিভাগের প্রধান কাজা ক্যালাসকে বলেন, বেজিং কোনো অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি কেন এমন দরাজ সমর্থন জিনপিংয়ের? একদলীয় চীনের কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সাউথ চাইনা মর্নিংয়ে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া পরাস্ত হলে আমেরিকার একমাত্র নিশানা হবে চীন। তবে যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তার কথা অস্বীকার করেছেন ওয়াং। ইইউ কর্তা কাজাকে তিনি বলেন, চীন যদি রাশিয়াকে সাহায্য করত তাহলে অনেক আগেই যুদ্ধ শেষ হয়ে যেত। ঘটনাচক্রে শুক্রবার ইউক্রেনের রাজধানীতে 3.5 ঘন্টারও বেশি সময় ধরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ ফৌজ। হামলায় 18টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50টিরও বেশি ড্রোন অংশ নিয়েছিল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করছিলেন, কিন্তু তারপরেও হামলার অভিঘাত কমায়নি মস্কো। প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় এক নায়ক কিম জং উনের পাশাপাশি চীনা প্রেসিডেন্ট জিনপিং এর বিরুদ্ধেও রাশিয়ার হয়ে লড়তে সেনা পাঠানোর অভিযোগ উঠেছে বেশ কিছুদিন ধরেই। গত বছর সিঙ্গাপুরে শাংরিলা ডায়ালগ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চীনের তরফে রাশিয়াকে মদতের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। বেজিং বরাবর মস্কোকে সেনা সাহায্য দেওয়ার কথা অস্বীকার করে এসেছে, কিন্তু ইউক্রেনের ডনেটস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে রুশ ফৌজের হয়ে লড়তে আসা 2 চীনা সেনাকে গ্রেপ্তার করেছিল ইউক্রেন। হাই নিউজ নেটওয়ার্ক। ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ। হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার জেরে সারা সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দুর্যোগের দাপট থাকবে বেশি, তবে সমুদ্রে আপাতত কোনো সতর্কতা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আরও 2 দিন টানা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। কোনো কোনো জেলায় সোমবার পর্যন্ত সতর্কতা রয়েছে। শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। একই পূর্বাভাস হাওড়া, পূর্ব মেদিনীপুরে। এছাড়াও শনিবার ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। এর মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত। দক্ষিণের অধিকাংশ জেলাতেই সোমবার থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা নেই। তবে সোমেও ভিজতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। উত্তরবঙ্গেও সারা সপ্তাহ ধরে বর্ষার বৃষ্টি চলবে, তবে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে আগামী 3 দিন। সোমবার পর্যন্ত উত্তরের প্রায় কোনো জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সোমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শুধু মালদহে। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আবার হতে পারে ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের, জয়পুর, আসানসোল, কলকাতার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
রাজ্যে সক্রিয় রয়েছে বর্ষার বাতাস। এর প্রভাবে জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি কম। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।